বাসর ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ইয়ানা মাথা তুলে তাকালো। দেখলো 19 বছরের একটি ছেলে ভয়ে ভয়ে ঘরে ঢুকছে। ছেলেটার ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত আর চোখে মুখে রাজ্যের ক্লান্তি। ছেলেটা আর কেউ নয়, ওর স্বামী নয়ন। ইয়ানা সোফা থেকে উঠে নয়নের দিকে এগিয়ে গেল। তুমি দরজার কাছে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। জি আসছি। তোমার ঠোঁট কাটলো কি করে? কেউ মেরেছে তোমাকে? না, এমনি লেগে গেছে দরজার সাথে। তুমি মিথ্যা বলছো। আমি জানি বিয়ের আগে তোমার মামা তোমাকে মেরেছে। তুমি বিয়েতে রাজি ছিলে না, তাই না? ছিলাম না। তাহলে বিয়ে কেন করলে? তুমি জানো না আমার বয়স 28? তোমার থেকে আমি 9 বছরের বড়। জানি, কিন্তু বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি। আমার মামা আর আপনার বাবা মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি রাজি না হলে আমার পড়াশোনা বন্ধ করে দিত আর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। তার মানে তুমি আমাকে ভয় পেয়ে আর টাকার লোভে বিয়ে করেছো? আমি টাকার লোভে বিয়ে করি নাই, আর আমি আপনাকে ভয়ও পাই না। আমার কিছু করার ছিল না, তাই করেছি। আপনার যদি আমাকে স্বামী হিসেবে মানতে সমস্যা হয়, আপনি বলতে পারেন। আমি ফ্লোরে ঘুমিয়ে পড়ছি। নয়ন কথাগুলো বলে আলমারি থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করতে যাবে, সাথে সাথে ইয়ানা ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। নয়ন ভ্যাবাচাকা খেয়ে ইয়ানার চোখের দিকে তাকালো। তুমি ফ্লোরে কেন ঘুমাবে? তুমি আমার স্বামী, আমার পাশে বিছানাতেই ঘুমাবে। কিন্তু আমার অভ্যাস নাই বিছানায় ঘুমানোর। মামার বাড়িতে আমি ফ্লোরেই ঘুমাতাম। মামার বাড়ি আর বউয়ের ঘর এক না। আর তুমি আমাকে দেখে এত নার্ভাস কেন হচ্ছ? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? নার্ভাস হব না? আপনি আমার থেকে এত বড়, আর আমি তো এখনো কলেজে পড়ি। আমার তো ভয় করবেই। বয়স শুধু একটা সংখ্যা। তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে তো? আমি তো মেনেই নিয়েছি, কিন্তু আপনি কি পারবেন এই এতিম অবহেলিত ছেলেটাকে নিজের স্বামী হিসেবে মানতে? আপনার মতো সুন্দরী আর প্রতিষ্ঠিত মেয়ের পাশে আমাকে কি মানায়? নয়নের কথা শুনে ইয়ানার বুকের ভেতরটা কেঁপে উঠল। ইয়ানা আস্তে করে নয়নের গালে হাত দিয়ে ওর ঠোঁটের কোণে রক্তটা মুছে নিল। নয়ন ব্যথায় চোখ বন্ধ করে নিল। খুব ব্যথা করছে, তাই না? অভ্যাস আছে। আজ থেকে আর এসব সহ্য করতে হবে না। তুমি আমার স্বামী, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। আমি তোমাকে আমার বুকের ভেতর আগলে রাখবো। আপনি আমাকে এত সহজে মেনে নিলেন? আপনার প্রাক্তন প্রেমিক তন্ময় তো আজ আপনাকে মণ্ডপে অপমান করে চলে গেল। আপনার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছিল, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই প্রতারকের চেয়ে তোমার মতো সৎ আর সাহসী একটা বাচ্চা ছেলে আমার জন্য অনেক ভালো। আমি বাচ্চা না, আমাকে বাচ্চা বলবেন না। আমি কলেজে পড়ি, আমি বড় হয়েছি। ও তাই নাকি? তা কত বড় হয়েছে দেখি। ইয়ানা মুচকি হেসে নয়নের শার্টের কলার ধরে টান দিয়ে একদম নিজের মুখের কাছে নিয়ে আসলো। নয়নের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। ইয়ানার এত কাছাকাছি এসে নয়ন লজ্জায় চোখ নামিয়ে নিল। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। কেন ছাড়বো? তুমিই তো বললে তুমি বড় হয়েছো। তো বউয়ের এত কাছে আসতে তোমার এত লজ্জা কিসের? আমার এসবের কোনো অভিজ্ঞতা নেই। আমার খুব আনইজি লাগছে। আপনি তো অনেক কিছু বোঝেন, আমাকে একটু স্পেস দিন। তুমি কি জানো আমি আমার আগের কোনো সম্পর্কে এতটা অধিকার খাটাইনি, কিন্তু তোমাকে দেখে আমার কেন জানি নিজের উপর কন্ট্রোল থাকছে না। ইয়ানা কথাগুলো বলে নয়নের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নয়ন নিজেকে আর সামলাতে না পেরে হঠাৎ করেই ইয়ানার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ইয়ানা চমকে উঠল। নয়ন চোখ বন্ধ করে ইয়ানার ঠোঁটছোড়া নিজের দখলে নিয়ে নিল। ইয়ানা প্রথমে অবাক হলেও পরে নয়নের চুলে হাত দিয়ে ওকে সাপোর্ট দিল। কয়েক মিনিট পর নয়ন হাঁপাতে হাঁপাতে ইয়ানাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে পড়ল। সরি, আমি আসলে বুঝতে পারি নাই কি করছি। আপনি আমাকে বকা দিবেন না প্লিজ। এই না বললে তোমার অভিজ্ঞতা নেই? প্রথম দিনেই বউকে এত সারপ্রাইজ দিলে, এরপর দেখছি আমি নিজেই তোমার প্রেমে পাগল হয়ে যাব। আপনি আমাকে নিয়ে মজা করছেন। আমি আর কোনো কথা বলবো না। আমি ঘুমাতে গেলাম। আরে অভিমানী পিচ্চি বর আমার, রাগ করে না। আসো ঘুমাও। ইয়ানা নয়নের হাত ধরে বিছানায় নিয়ে গেল। দুজন পাশাপাশি শুয়ে পড়ল। নয়ন বারবার আধ চোখে ইয়ানার দিকে তাকাতে লাগলো। ইয়ানা ওর দিকে ঘুরে শুয়ে ওর বুকে মাথা রাখলো। আমাকে তুমি তুমি করে বলবে আজ থেকে।
আপনি আপনি শুনলে মনে হয় আমি তোমার টিচার। আচ্ছা ঠিক আছে। তোমার মামা তোমাকে আর কোনোদিন কিছু বলতে পারবে না। কাল সকালে আমি সব ব্যবস্থা করব। তুমি সত্যি আমার পাশে থাকবে তো, নাকি মাঝপথে হাত ছেড়ে দিবে? আমার কিন্তু কেউ নাই ইয়ানা, তুমি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নাই। নয়নের কথা শুনে ইয়ানার চোখে পানি চলে আসলো। সে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি মরে গেলেও তোমার হাত ছাড়বো না, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করি। নয়ন ইয়ানার কপালে একটা চুমু দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিল। অনেক দিনের অবহেলা আর ক্লান্তি শেষে আজ নয়ন একটা শান্তির ঘুম ঘুমালো। সকালে রোদের আলো চোখে পড়তেই নয়নের ঘুম ভেঙে গেল। নয়ন চোখ খুলে দেখলো ইয়ানা ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। গুড মর্নিং বর্মশাই। গুড মর্নিং। তুমি এত সকালে উঠে পড়েছো? তোমাকে তো কলেজে যেতে হবে তাই না? ওঠো, ফ্রেশ হয়ে নাও। কলেজে আজ না গেলে হয় না? কেন, বউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? আমার খুব ইচ্ছে করছে তোমাকে। আমাকে কি? মানে একটু আদর করতে, কাল রাতের মতো। নয়নের কথা শুনে ইয়ানা লজ্জায় লাল হয়ে গেল। ইয়ানা হেসে বলল, ফাজিল হয়ে গেছো তুমি একদিনেই। এখন ওঠো, রাতে যত ইচ্ছা আদর করো, আমি মানা করব না। এখন আমাকে অফিসে যেতে হবে আর তোমাকে কলেজে। আচ্ছা যাচ্ছি। নয়ন দ্রুত ওয়াশরুমে চলে গেল। ইয়ানা মুচকি হেসে নিজের শাড়ি ঠিক করতে লাগলো। কিছুক্ষণ পর নয়ন রেডি হয়ে বের হয়ে আসলো। ইয়ানার মা ফাতেমা চৌধুরী হঠাৎ করে দরজা খুলে ভেতরে ঢুকলেন। ফাতেমা চৌধুরী নয়নকে দেখে রেগে গিয়ে বললেন, এ ছেলে, তুমি এখন এই ঘরে কি করছো? যাও, নিজে গিয়ে নিজের মামার সাথে গিয়ে বসো। আম্মু, তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ও আমার স্বামী। কিসের স্বামী? তোর বাবার সম্মান বাঁচাতে ওই রাস্তার ফকিরকে ঘরে তুলেছি বলে ওই বাড়ির জামাই হয়ে যায় না? ওকে বল এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হতে। ফাতেমার কথা শুনে নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নয়ন মাথা নিচু করে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে যেতে নিবে, সাথে সাথে ইয়ানা নয়নের হাত শক্ত করে ধরলো। নয়ন কোথাও যাবে না আম্মু, ও এই ঘরেই থাকবে। ইয়ানা, তুই কি পাগল হয়ে গেলি? এই এতিম ভিখারির ছেলেকে তুই স্বামী হিসেবে মেনে নিচ্ছিস? ওর মামা আমাদের ব্যবসার লোভে ওকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। আম্মু, মুখ সামলে কথা বলো। ও যেমনই হোক, এখন থেকে ও আমার স্বামী। আমার স্বামীর গায়ে একটা আঁচড় লাগলে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার মা। তুই এই একটা রাস্তার ছেলের জন্য আমাকে অপমান করছিস? তোর বাবা ঠিকই বলেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। নয়ন ইয়ানার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে মাথা নিচু করে বলল, ইয়ানা, আন্টিকে এভাবে বলো না, ওনার তো রাগ করারই কথা। আমি তো সত্যি ওনাদের যোগ্য না। আমি বরং আমার মামার বাসাতেই চলে যাই। তুমি চুপ করো নয়ন, তুমি কোথাও যাবে না। চলো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাব। ইয়ানা নয়নের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল। ফাতেমা রাগে ফুঁসতে লাগলেন। গাড়িতে বসে নয়ন বাইরের দিকে তাকিয়ে চুপ করে আছে। ইয়ানা গাড়ি ড্রাইভ করতে করতে নয়নের দিকে তাকালো। আমার মায়ের কথার জন্য তুমি কষ্ট পেয়েছো? কষ্ট পাবো কেন? আমি তো ছোটবেলা থেকেই এসব শুনে বড় হয়েছি। আমার মামা মামি আমাকে এর চেয়েও খারাপ কথা বলতো, আমি অভ্যস্ত। আজ থেকে এইসব কথায় অভ্যস্ত হওয়ার দরকার নেই। কেউ তোমাকে কিছু বললে তুমি মুখের উপর জবাব দিবে। আমি তোমার পেছনে আছি। আমার ভয় হয় ইয়ানা। কিসের ভয়? তুমি আমাকে এত ভালোবাসছো, এত কেয়ার করছো, যদি কোনোদিন এসব হারিয়ে যায়, যদি তুমিও আমাকে ভুল বুঝে ছুঁড়ে ফেলে দাও। ইয়ানা গাড়িটা রাস্তার পাশে ব্রেক করে থামিয়ে দিল। সে নয়নের দিকে ফিরে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমি অন্য সবার মতো না নয়ন, আমি তোমাকে নিজের ইচ্ছায় আপন করে নিয়েছি। আমার বিশ্বাস কখনো ভাঙবে না। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আমি কখনো তোমার বিশ্বাস ভাঙবো না। ইয়ানা মুচকি হেসে নয়নের গালে আলতো করে একটা কিস করে আবার গাড়ি চালানো শুরু করলো। কলেজের গেটে এসে গাড়ি থামতেই নয়ন অবাক হয়ে গেল। তুমি আমাকে একদম গেটের সামনে কেন নামালে? সবাই তো দেখছে। দেখুক না, আমার স্বামীকে আমি নামিয়ে দিয়েছি, এত লুকানোর কি আছে? তুমি ক্লাস শেষ করে আমাকে কল দিবে, আমি এসে নিয়ে যাব। আচ্ছা, সাবধানে যেও। নয়ন গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে ঢুকলো। ইয়ানা গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে চলে গেল।
নয়ন ক্লাসের দিকে যেতেই ওর বন্ধু হাবিব এসে ওকে জড়িয়ে ধরলো। কিরে দোস্ত, তুই তো দেখি একদম ভিআইপি গাড়িতে করে আসলি, ঘটনা কি? তেমন কিছু না রে, চল ক্লাসে যাই। তুই কিছু একটা লুকাচ্ছিস আমাদের কাছ থেকে। কাল তোর মামার বাসায় গেলাম, তোর মামি বলল তুই নাকি বিয়ে করেছিস, এটা কি সত্যি? সত্যি। কি বলিস, কাকে বিয়ে করলি? আর তোর মামা রাজি হলো কিভাবে? নয়ন কিছু বলতে যাবে ঠিক তখনই তানিয়া ওর কয়েকজন বন্ধু নিয়ে নয়নের সামনে এসে দাঁড়ালো। তানিয়া তাচ্ছিল্যের সুরে হেসে বলল, বাবা, রাস্তার ফকিরের ছেলে নাকি বিয়ে করেছে? তা বিয়েটা কার সাথে হলো? কোনো কাজের মেয়ের সাথে নিশ্চয়ই, কারণ তোকে তো আর কোনো ভদ্র ঘরের মেয়ে বিয়ে করবে না। তানিয়া, তুমি তোমার লিমিট ক্রস করছো। আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার তোমাকে কেউ দেয় নাই। ও মা, রাগও আছে দেখি ফকিরের। শোন নয়ন, তুই যে শার্টটা পরে আছিস ওটা তো 3 বছর ধরে পরছিস। বউকে কি খাওয়াবি? তোর মামা হোটেলের উচ্ছিষ্ট? তানিয়া, মুখ সামলে কথা বল। ও গরিব হতে পারে, কিন্তু ওর চরিত্র তোদের মতো খারাপ না। এই, তুই চুপ কর। সত্যি কথা বললেই তোদের গায়ে জ্বালা ধরে। ওর মতো একটা ফকিরকে এই কলেজে ভর্তি করে প্রিন্সিপাল স্যারের ভুল হয়েছে। ওর জায়গা রাস্তার ডাস্টবিনে। নয়ন অপমানে মাথা নিচু করে নিল। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কলেজের অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে তামাশা দেখতে লাগলো। নয়ন কিছু বলতে যাবে, হঠাৎ করে পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। ওর জায়গায় রাস্তার ডাস্টবিনে না, আমার হৃদয়ে। আর যে আমার স্বামীর দিকে আঙুল তুলবে তার আঙুল আমি কেটে ফেলবো। সবাই অবাক হয়ে পেছনে তাকালো। ইয়ানা চোখের চশমা আর একটা দামি স্যুট পরে কলেজের ভেতরে ঢুকছে। ইয়ানার পিছনে কলেজের প্রিন্সিপাল স্যারও মাথা নিচু করে আসছেন। তানিয়া ইয়ানাকে দেখে ভয়ে শুকিয়ে গেল, কারণ তানিয়া জানে ইয়ানা এই কলেজের গভর্নিং বডির প্রধান স্পন্সর। হ্যাঁ আমি। আর তুমি যাকে ফকির বলছো সে ইনায়া মাহমুদের স্বামী। ইয়ানার কথা শুনে পুরো কলেজ মাঠে পিনপতন নীরবতা নেমে আসলো। হাবিব অবাক হয়ে নয়নের দিকে তাকালো। নয়ন চোখে পানি নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানা প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, প্রিন্সিপাল স্যার, আপনার কলেজে ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়া হয়? একজন স্টুডেন্টকে তার পারিবারিক অবস্থা নিয়ে এইভাবে অপমান করা হবে আর আপনারা চুপ করে দেখবেন? ম্যাম, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। প্লিজ আমার ক্যারিয়ারটা নষ্ট করবেন না। তানিয়া কাঁদতে কাঁদতে ইয়ানার পায়ের কাছে বসতে গেলে ইয়ানা পা সরিয়ে নিল। আমাকে সরি বলে লাভ নেই। যার অপমান করেছো তার কাছে ক্ষমা চাও। আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি এই কলেজে থাকতে পারবে। তানিয়া কাঁদতে কাঁদতে নয়নের সামনে গিয়ে হাত জোর করলো। আমাকে মাফ করে দে নয়ন, আমি আর কোনোদিন তোকে অপমান করব না। ইয়ানা, ওকে ছেড়ে দাও। ওর ক্যারিয়ার নষ্ট করার দরকার নাই। ও নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি এত ভালো কেন নয়ন? ঠিক আছে, তোমার কথার জন্য ওকে আমি ছাড়লাম, কিন্তু এরপর যদি কেউ আমার স্বামীর দিকে বাঁকা চোখে তাকায় তার পরিণতি খুব খারাপ হবে। ইয়ানা কথাগুলো বলে নয়নের হাত ধরে টান দিয়ে সবার সামনে থেকে ওকে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গেল। প্রিন্সিপাল স্যার ভয়ে ভয়ে বাইরে দাঁড়িয়ে রইলেন। রুমে ঢুকে ইয়ানা নয়নের গালের পানি মুছে দিয়ে বলল, আমি না থাকলে তুমি এইভাবে সবার অপমান সহ্য করতে, তাই তো? তুমি প্রতিবাদ করতে পারো না? আমি প্রতিবাদ করলে ওরা আমার মাকে তুলে গালি দিত। ইয়ানা, আমি আমার মায়ের অপমান সহ্য করতে পারি না। নয়ন কথাগুলো বলে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। ইয়ানা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নিজের চোখের পানিও আটকাতে পারল না। আর কাঁদতে হবে না। আমি তোমার মায়ের সম্মান কখনো নষ্ট হতে দেব না। আজ থেকে তুমি একা নাও, আমি তোমার ছায়া হয়ে থাকবো। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে ইয়ানা নয়নকে নিয়ে সোজা গাড়িতে এসে বসলো। নয়ন এখনো মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। এত মানুষের সামনে অপমানিত হওয়ার কষ্টটা ও কোনোভাবেই সামলাতে পারছে না। ইয়ানা ড্যাশবোর্ড থেকে টিস্যু বের করে নয়নের চোখের পানি মুছে দিল। আর কাঁদবে না বলছি। তুমি কি বাচ্চা ছিলে নাকি যে কথায় কথায় এত কান্না করতে হবে? আমি তো ছিলাম তোমার পাশে, তাই না? তুমি ছিলে বলেই তো আজ আমি বেঁচে গেলাম ইয়ানা। কিন্তু তুমি যখন ছিলে না তখনই তানিয়া আর ওর বন্ধুরা আমাকে প্রতিদিন কত অপমান করতো তুমি জানো না? ওরা আমার জামা নিয়ে হাসতো,
আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলতো, আমি একা একটা কোনায় দাঁড়িয়ে শুধু কাঁদতাম। আমার তো কেউ ছিল না যে আমার হয়ে একটা কথা বলবে। আমাকে ক্ষমা করে দাও নয়ন, আমি জানতাম না এই কলেজের পরিবেশ এতটা খারাপ। জানলে আমি তোমাকে আগে এখান থেকে নিয়ে যেতাম। তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমার ভয় হয় তুমি কতদিন এভাবে আমাকে আগলে রাখবে। একদিন তুমিও যদি সবার মতো আমাকে অবহেলা করো, তখন আমি কোথায় যাব? নয়নের কথা শুনে ইয়ানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ইয়ানা 2 হাত দিয়ে নয়নের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ধরল। তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি নয়ন? আমি তোমার ইনায়া মাহমুদ। একবার যার হাত ধরি মৃত্যু ছাড়া সে হাত আমি ছাড়ি না। তুমি আমার সামনে। এই দুনিয়ার সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, তবুও তুমি দেখবে আমি তোমার সামনে হাল হয়ে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে এত ভালোবাসো কেন ইয়ানা? আমি তো তোমার যোগ্য না। তুমি এত সুন্দরী, এত বড়লোক, আর আমি তো একটা রাস্তার ফকিরের মতো। চুপ, একদম চুপ। আর একবার নিজেকে ফকির বললে আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাব। মানুষের যোগ্যতা টাকা দিয়ে মাপা যায় না নয়ন, মাপা যায় তার চরিত্র দিয়ে। তোমার মতো পবিত্র আর সুন্দর একটা মন এই শহরের কোনো বড়লোক ছেলেরও নেই। কিন্তু তোমার পরিবার তো আমাকে মেনে নেয়নি। আন্টি আজ সকালে আমাকে কত বাজে কথা বললেন। আম্মুর কথায় কিছু মনে করো না। আম্মু আসলে তন্ময়ের চলে যাওয়ার রাগটা তোমার উপর ঝাড়ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আমি বিশ্বাস করি, আমার নিজের থেকে বেশি তোমাকে বিশ্বাস করি ইয়ানা। ইয়ানা মুচকি হেসে নয়নের কপালে একটা গভীর চুমু দিল। নয়ন চোখ বন্ধ করে ইয়ানার স্পর্শটা অনুভব করলো। কিছুক্ষণ পর ইয়ানা গাড়ির স্টার্ট দিয়ে সোজা নিজের অফিসের দিকে রওনা হলো। আজ তুমি আমার অফিসে যাবে। আমি তোমাকে আমার সব কলিগদের সাথে পরিচয় করিয়ে দেব। না না, আমি তোমার অফিসে যাব না। আমি এই পুরনো শার্ট পরে তোমার এত বড় অফিসে গেলে তোমার কলিগরা হাসাহাসি করবে, তোমার সম্মান নষ্ট হবে। ইয়ানা প্লিজ আমাকে বাসায় নামিয়ে দাও। আমার সম্মান এত সস্তা নয় যে আমার স্বামীর পোশাক দেখে তা নষ্ট হয়ে যাবে। তুমি চুপচাপ বসে থাকো। গাড়ি এসে একটা বিশাল বহুতল ভবনের সামনে থামলো। ইয়ানা গাড়ি থেকে নেমে নয়নের হাত ধরে অফিসের ভেতরে ঢুকলো। অফিসের সব স্টাফ ইয়ানাকে দেখে দাঁড়িয়ে সম্মান জানালো, কিন্তু ইয়ানার হাত ধরে থাকা সাধারণ একটা ছেলেকে দেখে সবাই কানাঘুষা শুরু করলো। ইয়ানার কেবিনে ঢুকতেই ওর বেস্ট ফ্রেন্ড এবং কলিগ মিলি ছুটে আসলো। ইয়ানা, তুই আজ অফিসে আসবি আমি ভাবতেই পারিনি। আর তোর সাথে এই ছেলেটাকে তোর ভাই নাকি? ভাই হবে কেন? ও আমার স্বামী নয়ন। হোয়াট? তুই বিয়ে করেছিস? আর তাও এত পিচ্ছি একটা ছেলেকে? ইয়ানা, তুই কি পাগল হয়ে গেছিস? তন্ময় তোকে বিয়ের আসরে ছেড়ে গেছে বলে তুই একটা রাস্তার ছেলেকে বিয়ে করে নিবি? মিলির কথা শুনে নয়ন মাথা নিচু করে ফেললো। ইয়ানা রেগে গিয়ে মিলির দিকে তাকালো। মিলি, মুখ সামলে কথা বলো। ও রাস্তার ছেলে না, ও আমার লিগেল হাজবেন্ড। আর তন্ময়ের মতো একটা বেঈমান ধোঁকাবাজের সাথে ওর কোনো তুলনাই হয় না। কিন্তু ইয়ানা, তুই সমাজের কথা একবার ভাবলি না? এই ছেলেটা কি কোনোদিন তোর স্ট্যাটাসে ম্যাচ করতে পারবে? দেখ ওর জামা কাপড়ের কি অবস্থা। ইয়ানা, আমি বলেছিলাম না এখানে আমাকে নিয়ে এলে তোমার অপমান হবে। আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই। তুমি কোথাও যাবে না নয়ন। তুমি আমার এই কেবিনের সোফায় বসবে। আর মিলি, আমার স্বামী আমার স্ট্যাটাস ম্যাচ করতে পারবে কিনা সেটা আমার ব্যাপার। তুই শুধু ওর সাথে সম্মান দিয়ে কথা বলবি, না হলে আমি তোর সাথেও সম্পর্ক রাখতে দ্বিধা হবে না। মিলি ইয়ানার রাগ দেখে চুপ হয়ে গেল। সে বুঝতে পারলো ইয়ানা নয়নকে নিয়ে কতটা পজিটিভ। সরি ইয়ানা, আমি আসলে অবাক হয়েছিলাম। আর ভাইয়া, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসলে না বুঝে কথা বলে ফেলেছি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ইয়ানা নয়নকে নিজের সোফায় বসিয়ে দিয়ে কাজে মন দিল। নয়ন চুপচাপ বসে ইয়ানার কাজ করা দেখতে লাগলো। ওর মনে হতে লাগলো এই এত বড় সাম্রাজ্যের রানীর পাশে এসে সত্যিই খুব বেমানান। দুপুরবেলা ইয়ানা কাজ শেষ করে নয়নের কাছে এসে বসলো। অনেক বোর হচ্ছ তাই না? চলো আমরা লাঞ্চ করতে যাই। আমার খিদে নেই ইয়ানা, তুমি খেয়ে নাও। তুমি না খেলে কি আমি খেতে পারি? চলো, আজ তোমাকে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে যাব। ইয়ানা নয়নকে নিয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে গেল।
কিন্তু রেস্টুরেন্টে ঢোকার মুখেই তাদের সামনে পড়ে গেল তন্ময়। তন্ময় ইয়ানাকে দেখে বাঁকা হাসলো। বা না, বিয়ের আসর থেকে আমি চলে আসার পর তুই এতটা বেপরোয়া হয়ে যাবি ভাবিনি। শেষে নিজের মামা বাড়ির কাজের ছেলেকে বিয়ে করে নিলি। তন্ময়, তুমি আমার রাস্তা ছাড়ো। তোমার মতো একটা নোংরা মানুষের সাথে আমি কথা বলতে চাই না। কথা তো তোকে শুনতেই হবে। তুই কি ভেবেছিস এই রাস্তার ফকিরকে বিয়ে করে তুই আমাকে জেলাস করবি? এই ছেলেটা তোকে কি সুখ দিবে রে? ওর তো নিজের পেট চালানোর মুরাদ নেই, ও তোকে খাওয়াবে কি? তন্ময়ের কথা শুনে ইয়ানা হাত তুলে তন্ময়কে থাপ্পড় মারতে যাবে, তার আগেই নয়ন ইয়ানার হাতটা ধরে ফেললো। ইয়ানা অবাক হয়ে নয়নের দিকে তাকালো। নয়ন ধীর পায়ে তন্ময়ের সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে আপনি ফকির বলতে পারেন, কাজের ছেলে বলতে পারেন, আমার কোনো আফসোস নেই, কারণ আমি গরিব ঘরে জন্মেছি। কিন্তু আপনি এত বড়লোক হয়েও মন থেকে যে এতটা নিচু আর নোংরা, সেটা দেখে আমার খুব করুণা হচ্ছে। এই ফকিন্নি, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর এত বড় সাহস? সাহস না, সত্যি বলছি। আপনি ইয়ানাকে বিয়ের আসরে ছেড়ে গিয়ে ওর কোনো ক্ষতি করতে পারেননি, বরং ওর জীবন থেকে একটা আবর্জনা সরিয়ে দিয়েছেন। আর আপনি বলছিলেন আমি ওকে কি সুখ দেব। আমি হয়তো ওকে দামি গাড়ি বাড়ি দিতে পারবো না, কিন্তু আমি ওকে এমন একটা সম্মান আর ভালোবাসা দেব যেটা আপনার মতো স্বার্থপর মানুষ সারা জীবনেও দিতে পারবে না। নয়নের কথা শুনে তন্ময় রাগে লাল হয়ে গেল। সে হাত তুলে নয়নকে মারতে গেলেন, ইয়ানা মাঝখানে এসে দাঁড়ালো। খবরদার তন্ময়, আমার স্বামীর গায়ে হাত তোলার সাহস দেখাবি না। তুই ওর একটা চুলও ছিঁড়তে পারবি না। ওর জন্য আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি। তুই এক্ষুনি এখান থেকে দূর হ, নইলে আমি পুলিশের কাছে তোর নামে কমপ্লেন করব। তন্ময় রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। ইয়ানা নয়নের দিকে ফিরে ওকে জড়িয়ে ধরলো। তুমি এত সুন্দর করে কথা বলতে পারো নয়ন, আমি তো অবাক হয়ে গেছি। আমি শুধু সত্যি কথাটা বলেছি ইয়ানা। যে মানুষটা তোমাকে সম্মান দিতে জানে না, তার সামনে আমি মাথা নিচু করে থাকতে রাজি নই। আই লাভ ইউ নয়ন, তুমি সত্যিই আমার সুপার হিরো। আই লাভ ইউ টু ইয়ানা। দুজনে মিলে লাঞ্চ করে বিকেলে বাসায় ফিরল। বাসায় ঢুকতেই তারা দেখলো বসার ঘরে একটা থমথমে পরিবেশ। ইয়ানার বাবা শরীফ মাহমুদ রেগে সোফায় বসে আছেন, আর তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নয়নের মামা রহমত আলী। ইয়ানা, তুই কোথায় ছিলি সারাদিন? আর তোর পাশে ওই ছেলেটা কি করছে? আবু, ও তো আমার সাথেই থাকবে, ও আমার স্বামী। কিসের স্বামী? আমি আজ সকালেই আমার উকিলের সাথে কথা বলছি। ওই বিয়ে আমি মানি না। কাল সকালেই তোদের ডিভোর্স পেপারে সাইন হবে। আর রহমত, তুই তোর ওই অপদার্থ ভাগনাকে নিয়ে কালকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। ডিভোর্সের কথা শুনে নয়নের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভয়ে ইয়ানার হাতটা শক্ত করে চেপে ধরলো। আবু, তুমি এসব কি বলছো? বিয়েটা কোনো পুতুল খেলা নাকি যে আজকে হলো আর কালকে ডিভোর্স হয়ে যাবে? আমি নয়নকে ডিভোর্স দেব না। তোকে দিতেই হবে। তুই জানিস এই রহমত আলী আমার সাথে কত বড় জালিয়াতি করছে? সে আমাকে বিয়ের আগে শর্ত দিয়েছিল যে নয়নের নামে গ্রামে যে বিশাল সম্পত্তি আছে সেটা সে বিয়ের পর তোর নামে লিখে দিবে। কিন্তু আজ আমি খোঁজ নিয়ে জানলাম নয়নের বাবার কোনো সম্পত্তি নেই। ওই গ্রামটাই ওর বাবার নয়। মামা, আপনি এসব কি করেছেন? আপনি মিথ্যা বলে আমার বিয়ে দিয়েছেন। আপনি আমাকে বলেছিলেন ইয়ানার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে হবে, আর আপনি এখানেও সম্পত্তির লোভ করেছেন। তুই চুপ কর বেয়াদব। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। দেখলি না, ওরা একটা ফ্রড ফ্যামিলি। ওরা আমাদের টাকা আর সম্পত্তির লোভেই তোকে ফাঁসিয়েছে। তুই এক্ষুনি ওই ছেলেকে ছেড়ে দে। আমি ছাড়বো না আম্মু। মামা কি করেছে তার জন্য তো নয়ন দায়ী নয়। নয়নকে তো ওরা জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে। ও তো বিয়ে করতেই চায়নি। ইয়ানা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই ছেলে যদি কালকের মধ্যে এই বাড়ি থেকে না যায় তবে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। শরীফ মাহমুদ রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। রহমত আলীও নয়নকে একটা কটমট লুক দিয়ে সেখান থেকে চলে গেল। নয়ন ধপ করে ফ্লোরে বসে পড়ল। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি জানতাম ইয়ানা, আমি জানতাম আমার কপালে কোনো সুখ নেই। আমি এতিম। আমার জীবনে
অবহেলা আর অপমান ছাড়া আর কিছুই লেখা নেই। তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন নয়ন? আমি তো আছি। তুমি কিভাবে থাকবে ইয়ানা? তোমার বাবা তো কাল আমাকে পুলিশ দিয়ে বের করে দেবে। আমি কোথায় যাব? আমার যে আর কোনো জায়গা নেই ইয়ানা। নয়ন 2 হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইয়ানা ফ্লোরে বসে নয়নের মাথাটা নিজের বুকে টেনে নিল। আমি বলছি তো তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার স্বামী, আমার জান। তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। আব্বু যদি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেয়, তবে আমিও তোমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। না ইয়ানা, তুমি আমার জন্য তোমার পরিবারকে ছাড়তে পারো না। তুমি অনেক কষ্ট পাবে। তোমাকে ছাড়া আমি মরে যাব নয়ন। তুমি বুঝতে পারছো না, এই একদিনে তুমি আমার জীবনের কতটা জুড়ে বসেছো। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। ইয়ানা নয়নের চোখের পানি মুছিয়ে দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। নয়ন ইয়ানাকে জড়িয়ে ধরে ওর বুকের ভেতর মুখ লুকালো। রাতের নীরবতায় দুজনের দীর্ঘশ্বাস আর একে অপরের প্রতি তীব্র ভালোবাসা ঘরের পরিবেশটাকে ভারী করে তুলল। সকালবেলা সূর্যের আলো তখনও ভালো করে ফুটে ওঠেনি। ইয়ানা নিজের বিশাল আলমারি থেকে একের পর এক জামা কাপড় বের করে সুটকেসে ভরছে। বিছানার এক কোণায় নয়ন মাথা নিচু করে বসে আছে। নয়নের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি সে। ইয়ানা, তুমি এসব কি করছো? প্লিজ আমার জন্য তুমি তোমার বাবা মাকে ছেড়ে যেও না। আমি এতিম, আমার কেউ নেই, কিন্তু তোমার তো সবাই আছে। তুমি কেন আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করবে? তুমি চুপ করে বসে থাকো নয়ন। আমি যা করছি ভেবেচিন্তেই করছি। যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। কিন্তু ইয়ানা, আঙ্কেল তো ভুল কিছু বলেননি। আমার মামা ওনাদের সাথে প্রতারণা করেছে। আমার তো আসলেই কিছুই নেই। আমি তোমাকে নিয়ে কোথায় যাব? কি খাওয়াবো তোমাকে? আমার তো নিজেরই থাকার জায়গা নেই। আমার কিচ্ছু লাগবে না নয়ন। আমি রাস্তায় থাকতে রাজি আছি, না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে রাজি নই। তুমি কি বুঝতে পারছো না আমার বেঁচে থাকার জন্য শুধু তোমাকে দরকার? ইয়ানা কথাগুলো বলে সুটকেসের চেইন লাগাতে যাবে, ঠিক তখনই দরজায় প্রচন্ড জোরে ধাক্কা পড়ার আওয়াজ হলো। ইয়ানা গিয়ে দরজা খুলতেই দেখলো ওর বাবা শরীফ মাহমুদ আর মা ফাতেমা চৌধুরী দাঁড়িয়ে আছেন, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছেন সুঠাম দেহের এক যুবক, ইয়ানার বড় ভাই আরিফ। ভাইয়া, তুই কখন আসলি? তুই তো আগামী মাসে দেশে আসার কথা ছিল। আগামী মাসে আসলে তো দেখতাম তুই এই রাস্তার ফকিরটাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিস। ইয়ানা, তুই এতটা নিচে নেমে যাবি আমি স্বপ্নও ভাবিনি। ভাইয়া, মুখ সামলে কথা বল। ও রাস্তার ফকির নয়, ও আমার লিগ্যাল হাজবেন্ড। তোরা যদি ওকে সম্মান না দিস, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই কোথায় যাবি? এই ছেলেটার হাত ধরে রাস্তায় গিয়ে ভিক্ষা করবি? আব্বু আমাকে রাতেই সব জানিয়েছে। রহমত আলীর আমাদের সাথে চিটিং করেছে। এই ছেলের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো স্ট্যাটাস নেই, এমনকি নিজের একটা থাকার জায়গা নেই। ভাইয়া, আমাকে ক্ষমা করবেন। আমি জানি আমি আপনাদের যোগ্য না। আপনারা ইয়ানাকে বোঝান। আমি চাই না আমার জন্য ইয়ানা আপনাদের ছেড়ে চলে যাক। আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। নয়ন মাথা নিচু করে ব্যাগ হাতে দিয়ে দরজার দিকে এগোতে নিলে ইয়ানা দৌড়ে গিয়ে নয়নের হাত শক্ত করে ধরে ফেলে। তুমি এক পাও বাইরে ফেলবে না নয়ন। তুমি আগে আমার সাথে, তুমি গেলে আমাকে সাথে নিয়ে যাবে। ইয়ানা, তুই পাগল হয়েছিস? এই ভিখারি ছেলের জন্যই তুই আমাদের ত্যাগ করবি? আব্বু, তোমরা কি শুধু স্ট্যাটাস আর ব্যাংক ব্যালেন্স বোঝো? এই ছেলেটার মনটা কত পবিত্র সেটা তোমরা একবারও দেখার চেষ্টা করেছো? তন্ময়ের তো অনেক টাকা ছিল, অনেক বড় স্ট্যাটাস ছিল। সে তো আমাকে বিয়ের আসরে সবার সামনে অপমান করে ফেলে রেখে চলে গেল। তখন কোথায় ছিল তোমাদের স্ট্যাটাস? তাই বলে তুই এই 19 বছরের একটা বাচ্চা ছেলেকে বিয়ে করবি? সমাজের মানুষ আমাদের মুখে থুতু দিচ্ছে। দিক থুতু। সমাজের মানুষ আমাকে ভাত দেয় না, আর আমার কষ্টেও ভাগ বসায় না। আমার যখন তন্ময়ের প্রতারণায় বুক ফেটে যাচ্ছিল, তখন এই নয়ন আমাকে আগলে রেখেছে। আমি ওকে ছাড়বো না। ঠিক আছে ইয়ানা, তুই যদি এতটাই জেদ করিস তবে আমি ওকে একটা সুযোগ দিতে পারি। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ, আমি তোকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না। এই ছেলে যদি প্রমাণ করতে পারে ও তোর যোগ্য, তবে আমি ওকে মেনে নেব। কিন্তু ওর এই প্রতারক মামা রহমত আলীকে আমি এই বাড়িতে দেখতে চাই না। আমার মামা কাল রাতে চলে গেছেন ভাইয়া। উনি আমাকে বলে গেছেন আমি যেন
আর কখনো ওনাদের বাড়ির ছায়াও না মারাই। আমি এখন সত্যি পুরো একা। নয়নের কথা শুনে আরিফের চোখের দৃষ্টি কিছুটা নরম হলেও সে নিজের রাগ বজায় রাখলো। একা বলে তোকে আমি মাথায় তুলে নাচবো না, তোকে প্রমাণ করতে হবে তুই ইয়ানাকে সুখে রাখতে পারবি। এখন যা, আমার চোখের সামনে থেকে যা। আরিফ চলে গেলে ইয়ানা খুশিতে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। নয়ন অবাক হয়ে ইয়ানার বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। কিন্তু ওদের এই সাময়িক শান্তির পিছনে যে কত বড় এক ঝড় ধেয়ে আসছে তা ওরা ঘুণাক্ষরেও টের পেল না। অন্যদিকে শহরের এক অন্ধকার গোডাউনে তন্ময়ের সাথে দেখা করতে এসেছে নয়নের মামা রহমত আলী আর মামি সালমা বেগম। সাথে আছে নয়নের মামাতো বোন নীলা। নীলা ভয়ে কাঁপছে। রহমত সাহেব, আপনি তো কাজের কাজ কিছুই করতে পারলেন না, উল্টো হিয়ানার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিল। ভাইজান, ভাইজান আমি কি করব বলেন? ইয়ানা মেয়েটা তো নয়ন বলতে পাগল হয়ে গেছে। ও কোনোভাবেই নয়নকে ছাড়তে রাজি না। এই অলক্ষণে ছেলেটা আমাদের এত বছরের সাজানো স্বপ্ন সব শেষ করে দিল। আমি আগেই বলেছিলাম ওকে এই বিয়েটা দিও না। এখন ওর জন্য আমরাও পথে বসেছি। পথে আপনারা আসবেন না, আপনাদের ব্যবসায় আমি টাকা দেব, কিন্তু তার আগে আমাকে এই নয়নটাকে ইয়ানার জীবন থেকে লাথি মেরে বের করতে হবে। ইয়ানার চোখে নয়নকে এতটাই নিচে নামাতে হবে যে ইয়ানা নিজ হাতে ওকে ডিভোর্স দেয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ইয়ানা তো নয়নকে অন্ধের মতো বিশ্বাস করে। বিশ্বাস ভাঙতেই হবে তো বেশি মজা। আর এই কাজটা করবে আপনার মেয়ে নীলা। আমি কি করব? আমি তো কিছু জানি না ভাইয়া। আমি ভাইয়ার কোনো ক্ষতি করতে পারবো না। নয়ন ভাইয়া অনেক ভালো মানুষ। মুখ বন্ধ কর ফাজিল মেয়ে। তুই কি করবি সেটা আমি বলবো। তুই আজ রাতে ইয়ানাদের বাড়িতে যাবি। ইয়ানার স্টাডি রুমে একটা নীল রঙের ফাইল আছে। ওই ফাইলে ইয়ানার কোম্পানির আগামী 5 বছরের সব জরুরি প্রজেক্টের ডকুমেন্ট আছে। তুই ওই ফাইলটা চুরি করে আনবি। না না, আমি চুরি করতে পারবো না। ধরা পড়লে আমাকে পুলিশে দেবে। তন্ময় পকেট থেকে একটা মোবাইল বের করে একটা ভিডিও প্লে করলো। ভিডিওটা দেখে নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোর কলেজের ওই ছেলের সাথে তোর হোটেলে যাওয়ার ওই ভিডিওটা যদি আমি ইন্টারনেটে ছেড়ে দিই তবে তুই মুখ দেখাতে পারবি তো? প্লিজ তন্ময় ভাইয়া, এই ভিডিওটা ডিলিট করে দেন। আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার বাবা আমাকে খুন করে ফেলবে। ফাইলটা চুরি করে আমার হাতে এনে দে, আমি ভিডিও ডিলিট করে দেব। আর যদি ধরাও পড়িস এমন ভাবে ধরা পড়বি যাতে সবাই ভাবে এই চুরির মাস্টারমাইন্ড নয়ন। তুই শুধু বলবি নয়ন টাকার লোভে তোকে দিয়ে এই চুরি করিয়েছে। ভাইজান, ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না। নীলা এই কাজটাই করবে। আমাদের নয়নের প্রতি কোনো দরদ নেই। রাত 12টা। ইয়ানাদের বাড়ি নিস্তব্ধ। ইয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। নয়ন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নয়ন দেখলো গেট টপকে কেউ একজন সাবধানে বাড়ির ভেতরে ঢুকছে। নয়ন ভ্রু কুঁচকে ভালো করে তাকিয়ে দেখলো মেয়েটা নীলা। নীলা এত রাতে এখানে কি করছে? মামা তো ওদেরকে আমার সাথে যোগাযোগ করতেও নিষেধ করেছে। নয়ন পা টিপে টিপে নিচে নামলো। দেখলো নীলা ড্রয়িং রুম পার হয়ে সোজা ইয়ানার স্টাডি রুমের দিকে যাচ্ছে। স্টাডি রুমের দরজা আগে থেকেই খোলা ছিল। নীলা ভেতরে ঢুকে ড্রয়ার হাতে একটা নীল রঙের ফাইল বের করলো। ফাইলটা বুকে চেপে নীলা বের হতে যাবে, ঠিক তখনই নয়ন লাইট জ্বালিয়ে দিল। নীলা, তুই এত রাতে এখানে কি করছিস? আর তোর হাতে ইয়ানার অফিসের ফাইল কেন? নয়নকে দেখে নীলা ভয়ে ফাইলটা হাত থেকে ফেলে দিল। সে থর থর করে কাঁপতে লাগলো। ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া। আমি ইচ্ছে করে এসব করতে আসিনি। আমাকে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করেছে তোকে? আর তুই চুরি করতে কেন আসবি? তুই কি জানিস এই ফাইলের কত দাম? ধরা পড়লে ইয়ানার বাবা তোকে জেলের ভাত খাওয়াবে। আমাকে তন্ময় ভাইয়া পাঠিয়েছে। তন্ময়? ওই লোকটার সাথে তোর কিসের সম্পর্ক? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নয়নের পা জড়িয়ে ধরলো। ভাইয়া, আমার একটা ভুলের ভিডিও তন্ময় ভাইয়ার কাছে আছে ভাইয়া। ও আমাকে ব্ল্যাকমেল করেছে। বলেছে এই ফাইলটা না দিলে ও ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দেবে। আমার কোনো উপায় ছিল না ভাইয়া। আমি চুরি করতে চাইনি। তুই এত বড় একটা ভুল করেছিস নীলা।
তোকে আমি কত শাসন করতাম, কত বলতাম সাবধানে চলতে, আর আজ তুই ব্ল্যাকমেইলের শিকার হয়েছিস। আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি ফাইলটা রেখে দিচ্ছি। কিন্তু তন্ময় ভাইয়া তো আমার ভিডিওটা ভাইরাল করে দেবে, তখন আমি কিভাবে বাঁচবো ভাইয়া? নীলার কান্না দেখে নয়নের বুকটা কেঁপে উঠল। নীলা ওর আপন মামাতো বোন, ছোটবেলা থেকেই নীলাকেই ও নিজের একমাত্র ছোট বোনের মতো ভালোবেসেছে। নীলার সম্মান নষ্ট হলে নীলা সত্যি সত্যি সুইসাইড করবে, এটা নয়ন খুব ভালো করেই জানে। তুই কাঁদিস না নীলা, আমি তোর ভিডিও ডিলিট করার ব্যবস্থা করব। তুই ফাইলটা এখানে রেখে দে আর এক্ষুনি এখান থেকে চলে যা, কেউ দেখলে তোর সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তন্ময় ভাইয়া? আমি বলেছি না আমি দেখব, তুই যা এখান থেকে। নীলা ফাইলটা ফ্লোর থেকে তুলে টেবিলের উপর রাখতে যাবে, ঠিক তখনই পেছনের দরজা দিয়ে ইয়ানার ভাই আরিফ রুমে ঢুকলো। আরিফকে দেখে নয়ন আর নীলা দুজনেই চমকে উঠলো। নীলার হাত থেকে ফাইলটা আবারও নিচে পড়ে গেল। কি হচ্ছে এখানে এত রাতে? নয়ন, তুই এখানে কি করছিস? আর এই মেয়েটাকে? আরিফের চিৎকারে পুরো বাড়ির লোক জেগে গেল। ইয়ানা, শরীফ মাহমুদ, ফাতেমা সবাই ছুটে আসলো স্টাডি রুমে। নীলাকে দেখে সবাই অবাক হয়ে গেল। নীলা, তুমি এত রাতে আমাদের বাড়িতে কি করছো? এই মেয়েটার হাতে তো আমার কোম্পানির সিক্রেট টেন্ডার ফাইল। এই ফাইলও কোথায় পেল? আমি নিজের চোখে দেখছি আব্বু, এরা দুজন মিলে ফাইলটা চুরি করেছিল। আমি হাতে নাতে ধরে ফেলেছি। ভাইয়া, তুই ভুল দেখছিস। নয়ন কেন ফাইল চুরি করবে? নয়ন তো জানেই না এই ফাইলের কত ইম্পর্টেন্স। ইয়ানা, তুই এখনো এই ছেলেটার পক্ষ নিচ্ছিস? দেখ, ওর মামাতো বোন মাঝরাতে আমাদের বাড়িতে ঢুকে চুরি করেছে আর নয়ন তাকে হেল্প করেছে। এরা পুরো একটা চোরের চক্র। ভাইয়া বিশ্বাস করেন, আমরা চুরি করছিলাম না। চুপ কর বেয়াদব। এই মেয়ে, তুই সত্যি কথা বলবি নাকি আমি পুলিশ ডাকবো? কে তোকে পাঠিয়েছে এখানে? শরীফ মাহমুদের ধমক শুনে নীলা ভয়ে কাঁদতে কাঁদতে নয়নের দিকে তাকালো। নয়ন চোখের ইশারায় নীলাকে চুপ থাকতে বলল, কিন্তু নীলা নিজের সম্মান বাঁচাতে হঠাৎ করে মিথ্যার আশ্রয় নিল। আমাকে মাফ করে দিন আঙ্কেল, আমি নিজে থেকে আসিনি, আমাকে নয়ন ভাইয়া ফোন করে আসতে বলেছিল। নীলা, তুই এসব কি বলছিস? আমাকে মিথ্যা বলতে বাধ্য না করো না ভাইয়া। তুমি তো আমাকে বলেছিলে এই ফাইলটা তন্ময় ভাইয়াকে দিলে তন্ময় ভাইয়া আমাদের অনেক টাকা দেবে। তুমি বলেছিলে ওই টাকা দিয়ে আমরা অন্য কোথাও চলে যাব। আমি তোমার কথাই লোভে পড়েছিলাম আঙ্কেল। নীলার কথা শুনে ইয়ানার মাথায় যেন বাজ পড়ল। সে স্তব্ধ হয়ে নয়নের দিকে তাকিয়ে রইল। নয়নের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু সে অবাক হয়ে নীলার এই বিশ্বাসঘাতকতা দেখছে। নয়ন, নীলা এসব কি বলছে? তুমি ওকে দিয়ে ফাইল চুরি করাচ্ছিলে? ইয়ানা, তুমি আমাকে বিশ্বাস করো, ও মিথ্যা বলছে। আমি কেন এসব করতে যাব? ও মিথ্যা বলেছে, তাহলে প্রমাণ কর তুই নির্দোষ। তোর কাছে কি প্রমাণ আছে যে তুই ওকে ডাকিসনি? নয়ন অসহায় চোখে নীলার দিকে তাকালো। সে চাইলে এখনই বলে দিতে পারে যে তন্ময় নীলাকে ব্ল্যাকমেইল করছে, কিন্তু সেটা বললে নীলার নোংরা ভিডিওর কথা সবাই জেনে যাবে। নীলার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। একটা মেয়ের সম্মান বাঁচাতে নয়ন নিজের সম্মানটুকু বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিল। আমার কাছে কোনো প্রমাণ নেই ভাইয়া। তার মানে নীলা সত্যি বলছে? নয়ন, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। তুমি কি সত্যি টাকার জন্য এই ফাইলটা চুরি করতে চেয়েছিলে? নয়ন ইয়ানার চোখের দিকে তাকালো। ইয়ানার চোখে অবিশ্বাস আর সীমাহীন কষ্ট দেখে নয়নের ভেতরটা টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু সে নীলার দিকে তাকিয়ে ঢোক গিলল। হ্যাঁ ইয়ানা, আমি টাকার জন্যই নীলাকে ডেকেছিলাম। আমি গরিব মানুষ, এত টাকার লোভ আমি সামলাতে পারিনি। নয়নের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে ইয়ানা সধরে নয়নের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের আঘাতে নয়নের ঠোঁট আবার কেটে রক্ত বের হতে লাগলো। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। আমার ভালোবাসা এতটাই সস্তা ছিল তোমার কাছে নয়ন? আমি তোমার জন্য নিজের পরিবারকে ছাড়তে চেয়েছিলাম, আর তুমি আমার সাথে বেইমানি করলে। তুমি তন্ময়ের সাথে হাত মেলালে। আমাকে ক্ষমা করে দাও ইয়ানা, আমি তোমার যোগ্য না। সত্যি তুমি আমার যোগ্য না। তুমি ওই তন্ময়ের থেকেও অনেক বেশি নিচু মানসিকতার মানুষ। তন্ময় আমাকে সবার সামনে অপমান করেছিল, আর তুমি আমার বুকে ছুরি চালিয়েছো। আমি তোকে আগেই বলছিলাম ইয়ানা, এই ছোট লোকের বাচ্চাদের কোনো বিশ্বাস নেই। আরে তুই এখনই পুলিশকে ফোন কর। আমি এই ছোট লোকটাকে
আমি এই ছেলেটাকে আর ওর বোনকে জেলে পাঠাবো। আঙ্কেল প্লিজ, নীলার কোনো দোষ নেই, আমি ওকে জোর করে এনেছিলাম। আপনারা ওকে ছেড়ে দিন, আমাকে যা শাস্তি দেওয়ার দিন। পুলিশ ডাকার কোনো দরকার নেই আব্বু। পুলিশ ডাকলে আমাদের পরিবারের সম্মান আরো নষ্ট হবে। ওকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের করে দাও। আমি ওর মুখ আর কোনো দিন দেখতে চাই না। ইয়ানা, একবার আমার কথাটা। জাস্ট শাট আপ নয়ন। আমার নাম তোমার ওই নোংরা মুখে আর আনবে না। গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। ইয়ানার চিৎকার আর চোখের পানি দেখে নয়ন আর কোনো কথা বলতে পারলো না। সে বুক ফাটা কষ্ট নিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। নীলাও ভয়ে দৌড়ে পালিয়ে গেল। রাতের অন্ধকারে বৃষ্টি শুরু হয়েছে। নয়ন একা রাস্তায় হাঁটছে। ওর পকেটে একটা কানাকড়িও নেই, পরনে শুধু একটা শার্ট আর প্যান্ট। বৃষ্টির পানিতে ওর চোখের পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। ওর শুধু মনে পড়ছে ইয়ানার সেই কথাগুলো, আমি মরে গেলেও তোমার হাত ছাড়বো না। তুমি আমাকে বুঝতে পারলে না ইয়ানা, আমার মনটা তুমি পড়তে পারলে না। আমি তোমাকে ঠকাইনি, আমি শুধু একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমি আমার দুনিয়াটা হারিয়ে ফেললাম। নয়ন রাস্তায় একটা ল্যাম্পপোস্টের নিচে বসে হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। আর ওদিকে ইয়ানা নিজের রুমে দরজা বন্ধ করে ফ্লোরে লুটিয়ে পড়ে বুক চাপড়ে কাঁদছে। দুজনের মধ্যে দূরত্বের দেওয়াল এখন অনেক বড়। এই ভুল বোঝাবুঝি কি কোনোদিন শেষ হবে? নয়ন কি পারবে তার হারানো সম্মান আর ভালোবাসা ফিরে পেতে? সারা রাত অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। শহরের এক অপরিচিত রাস্তার মোড়ে একটা বন্ধ দোকানের শেডের নিচে হাঁটুতে মুখ গুজে পড়ে আছে নয়ন। সারা রাতের বৃষ্টিতে ভিজে ওর শরীরের তাপমাত্রা হুহু করে বেড়ে গেছে। প্রচন্ড জ্বরেও থরথর করে কাঁপছে, কিন্তু শারীরিক এই জ্বরের চেয়েও ওর বুকের ভেতরের আগুনটা যেন ওকে বেশি পুড়িয়ে মারছে। ওর কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে ইয়ানার বলা সেই শেষ কথাগুলো, গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। তুমি আমাকে একটু বুঝতে পারলে না ইয়ানা? একটাবার আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা খোঁজার চেষ্টা করলে না? আমি তো টাকার লোভী ছিলাম না, আমি তো শুধু আমার বোনের সম্মানটা বাঁচাতে চেয়েছিলাম। তুমি আমাকে এত সহজে ভুল বুঝে ছুঁড়ে ফেলে দিলে। ঠিক ওই সময় রাস্তা দিয়ে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল নয়নের বেস্ট ফ্রেন্ড হাবিব। হঠাৎ দোকানের শেডের নিচে গুটিসুটি মেরে পড়ে থাকা ছেলেটার দিকে নজর যেতেই হাবিব থমকে দাঁড়ালো। কাছে গিয়ে ভালো করে তাকাতেই হাবিবের চোখ কপালে ওঠার উপক্রম হলো। নয়ন, এ কি অবস্থা তোর? তুই এখানে এত সকালে এই বৃষ্টির মধ্যে কি করছিস? হাবিব দৌড়ে গিয়ে নয়নকে ধরলো। নয়নের গায়ে হাত দিতেই হাবিব আঁতকে উঠলো। নয়নের শরীর যেন আগুনে পুড়ছে। হাবিব নয়নকে ডাকতে লাগলো, কিন্তু নয়নের কোনো হুঁশ নেই। হাবিব আর দেরি না করে একটা রিক্সা ডেকে নয়নকে নিজের মেসে নিয়ে গেল। ভেজা কাপড় বদলে দিয়ে নয়নকে লেপ পরিয়ে শুইয়ে দিল। তারপর ডাক্তার ডেকে ওষুধ খাইয়ে ওর পাশে বসে রইল। কাল তো তোকে প্রিন্সিপাল স্যারের রুম থেকে ইয়ানা ভাবি এত ভালোবাসার সাথে নিয়ে গেল, তারপর রাতের ভিতর এমন কি হলো যে তুই রাস্তায় পড়ে আসিস? তুই একটু চোখ খোল দোস্ত। অন্যদিকে ইয়ানাদের বাড়িতে সকালের নাস্তার টেবিলে এক থমথমে পরিবেশ। ইয়ানা টেবিলে বসে আছে, কিন্তু ওর চোখের নিচে কালি জমেছে। সারা রাত ও এক ফোঁটাও ঘুমায়নি, শুধু কেঁদেছে আর নয়নের দেওয়া স্মৃতিগুলো হাতড়েছে। শরীফ মাহমুদ কফিতে চুমুক দিয়ে ইয়ানার দিকে তাকালেন। ইয়ানা, আজ বিকালে আমার লয়ার ডিভোর্স পেপার নিয়ে আসবে, তুই সাইন করে দিবি। ওই প্রতারক ছেলেটার চ্যাপ্টার আজকেই ক্লোজ করতে হবে। ডিভোর্স? এত তাড়াতাড়ি ডিভোর্স কেন দিতে হবে আব্বু? ও তো কোনো ক্ষতি করতে পারেনি, ফাইলটা ও আমাদের কাছেই আছে। তুই এখনো ওই ক্রিমিনালটার প্রতি মায়া দেখাচ্ছিস শিয়ানা? ও তোকে ঠকিয়েছে, আমাদের পরিবারের সাথে বেইমানি করেছে। তুই কি চাস ও আবার ফিরে আসুক? না ভাইয়া, আমি চাই না ও ফিরে আসুক, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করার কথা শুনলে আমার বুকের ভেতরটা কেন জানি খুব কাঁপছে। মনে হচ্ছে আমি বোধহয় খুব বড় একটা ভুল করতে যাচ্ছি। দেখ, কোনো ভুল করছিস তুই। তোর জীবন থেকে একটা নোংরা আবর্জনা দূর হচ্ছে। ওই রাস্তার ফকিরটার জন্য তোর এত মায়া কিসের? আম্মু প্লিজ, ওকে ফকির বলবে না। ও কাল রাতে যা করেছে তার জন্য আমি ওকে ঘৃণা করি, কিন্তু আমি জানি ও টাকার লোভী নয়। ও যদি টাকার লোভী হতো তাহলে ও এতদিনে অনেক কিছুই চাইতে পারতো। ও আমার কাছে কোনোদিন 1 টাকাও চায়নি। তুই চুপ কর ইয়ানা,
ওই ছেলেটা কাল নিজের মুখে স্বীকার করেছে সে টাকার জন্য চুরি করেছে, আর তুই ওর ছাপাই গেছিস। আজই এই ডিভোর্স পেপার হবে, ব্যাস। ইয়ানা আর কোনো কথা না বলে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই ওর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আয়নার কাছে ও যেন নয়নের সেই নিষ্পাপ মুখটা দেখতে পাচ্ছে। তুমি কেন এমন করলে নয়ন? আমি তো তোমাকে আমার পুরো দুনিয়া বানিয়ে নিয়েছিলাম, তুমি কেন আমার বিশ্বাসটা ভাঙলে? দুপুর গড়িয়ে বিকেল হলো। হাবিবের মেসে নয়ন ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই ও অচেনা জায়গা দেখে ঘাবড়ে গেল। হাবিব দৌড়ে এসে নয়নের পাশে বসলো। উঠিস না দোস্ত, শুয়ে থাক, তোর প্রচন্ড জ্বর, তুই আমার মেসে আসিস। হাবিব, তুই আমাকে এখানে কেন এনেছিস? আমাকে রাস্তায় রেখে এলেই পারতি। আমার তো বেঁচে থাকার আর কোনো অধিকার নেই রে। তুই এসব কি বলছিস? আর কাল রাতে তোর সাথে কি হয়েছে আমাদেরকে সবকিছু খুলে বলবি তুই? ইয়ানা ভাবির সাথে তোর ঝগড়া হয়েছে? নয়ন আর নিজেকে ধরে রাখতে পারলো না। হাবিবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তারপর কাল রাতের সব ঘটনা, তন্ময়ের ব্ল্যাকমেইল, নীলার চুরি করতে আসা এবং নীলার সম্মান বাঁচাতে নিজের উপর দোষ নেওয়ার পুরো ঘটনা হাবিবকে খুলে বলল। সব শুনে হাবিব রাগে ফুঁসতে লাগলো। তুই একটা আস্ত গাধা নয়ন, তুই ওই স্বার্থপর মেয়ে নীলার জন্য নিজের জীবনটা ধ্বংস করে দিলি। তুই ইয়ানা ভাবির কাছে এত বড় সত্যিটা লুকালি। আমি কি করতাম হাবিব, তুই বল, আমি কি করতাম? আমি যদি সত্যিটা বলতাম তাহলে নীলার ওই নোংরা ভিডিওটা তন্ময় ইন্টারনেটে ছেড়ে দিত। নীলার জীবনটা তো শেষ হয়ে যেত রে। একটা মেয়ে মানুষের সম্মান নষ্ট হলে সে তো আর বাঁচবে না। আর তোর সম্মান? তোর যে কোনো সম্মান নেই। ইয়ানা ভাবি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তুই সেটা চুপচাপ মেনে নিলি। আমি এখন ইয়ানা ভাবির কাছে যাব, গিয়ে সব সত্যি বলবো। না হাবিব, আল্লাহর দোহাই লাগে, তুই ইয়ানাকে কিছু বলবি না। ইয়ানা জানলে ও সোজা তন্ময়ের কাছে যাবে আর তন্ময় ভিডিওটা ছেড়ে দেবে। আমি ইয়ানার কাছে খারাপ হয়েছি, খারাপই থাকতে দে। তুই নীলার কোনো ক্ষতি হতে দিস না। তুই আমাকে আটকে রাখতে পারবি না নয়ন, তুই এখানে শুয়ে থাক, আমি আসছি। হাবিব নয়নকে রুমে আটকে বাইরে থেকে তালা দিয়ে সোজা নয়নের মামার বাড়ির দিকে রওনা হলো। নয়ন ভেতর থেকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু হাবিব শুনলো না। হাবিব গিয়ে নয়নের মামার বাড়ির গেটে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। একটু পর নীলা এসে দরজা খুললো। হাবিবকে দেখে নীলা ঘাবড়ে গেল। হাবিব ভাইয়া, তুমি এখানে কি মনে করে? কি মনে করে মানে? তুই কাল রাতে এত বড় একটা কাজ করলি, তোর ভাই নয়নকে সবার সামনে চুল সাজিয়ে বাড়ি থেকে বের করে দিলি, আর তুই এখানে আরামে বসে আছিস। তোর বিবেকে একটু বাঁধলো না নীলা? আমি কি করব ভাইয়া? আমি তো বাধ্য ছিলাম। তন্ময় ভাইয়া তো আমাকে ব্ল্যাকমেল করেছিল। তুই বাধ্য ছিলি বলে একটা নিরহ ছেলেকে ভাসিয়ে দিবি? তুই জানিস নয়নের আজ কি অবস্থা? প্রচন্ড জ্বর ও রাস্তায় পড়েছিল। তোদের এই স্বার্থপর পরিবারের জন্য ছেলেটা নিজের জীবনটা শেষ করে দিল। চল আমার সাথে। কোথায় যাব? আমি কোথাও যাব না। হাবিব জোর করে নীলার হাত ধরে টানতে লাগলো। ঠিক তখনই ভেতর থেকে নয়নের মামা রহমত আলী আর মামি সালমা বেগম বের হয়ে আসলেন। এই ছেলে, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো কেন? হ্যাঁ, সাহস তো কম না তোমার? আপনি মুখ বন্ধ রাখুন। আপনারা তো মানুষ না, আপনারা হলেন কসাই। টাকার লোভে ভাগ্যকে বিক্রি করে দিয়েছেন, আর এখন নিজের মেয়ের সম্মান বাঁচাতে ওই এতিম ছেলেটাকে বলির পাঠা বানিয়েছেন। আমি নীলাকে আজ ইয়ানা ভাবির কাছে নিয়ে যাবই। ওকে আজ সব সত্যি স্বীকার করতে হবে। খবরদার, আমার মেয়ে কোথাও যাবে না। নয়ন চোর, ও নিজের দোষে বাড়ি থেকে বের হয়েছে। এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। ঠিক ওই মুহূর্তে সেখানে একটা কালো রঙের দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন সাদিয়ার প্রাক্তন প্রেমিক এবং এই গল্পের খলনায়ক তন্ময়। তন্ময়ের মুখে এক পৈশাচিক হাসি। আরে হাবিব সাহেব, আপনি এখানে এত লাফালাফি করছেন কেন? নয়নের জন্য খুব দরদ উতলে উঠছে বুঝি? আপনি চুপ থাকুন তন্ময় সাহেব। আপনি কত বড় নিচু মনের মানুষ সেটা আমি জানি। একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি ইয়ানা আর নয়নের সংসার ভাঙতে চেয়েছেন। সংসার তো ভেঙেই গেছে। ইয়ানা তো আজ নয়নকে ডিভোর্স পেপারে পাঠিয়েছে, আর এই নীলা, ওর ভিডিও তো আমার ফোনেই আছে। ও যদি ইয়ানার সামনে মুখ খোলে তবে কাল সকালে ওর ওই সুন্দর ভিডিওটা পুরো ইন্টারনেট দেখবে।
তন্ময়ের কথা শুনে নীলা ভয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। হাবিব রাগে তন্ময়ের কলার চেপে ধরলো। আমি আপনাকে খুন করে ফেলবো, শুয়োরের বাচ্চা। আপনি একটা ব্ল্যাকমেলার। হাত ছাড় আমার, না হলে তুইও নয়নের মতো রাস্তায় ঘুরবি। আর শোন নীলা, তুই যে কাজটা ঠিক মতো করতে পারিসনি তার শাস্তি তুই পাবি। ফাইলটা তো তুই আনতে পারিসনি, উল্টো নয়নকে ফাঁসিয়েছিস। তোর ভিডিও আমি আজ রাতেই লিক করে দেবো। না ভাইয়া প্লিজ, আমাকে একটু সময় দিন, আমি ফাইলটা এনে দেব। প্লিজ আমার ভিডিওটা ছাড়বেন না। এখন আর সময় দিয়ে লাভ নেই। তোর মতো বেকুব মেয়ের উপর ভরসা করে আমার ভুল হয়েছিল। তন্ময় নীলাকে লাথি মেরে সেখান থেকে চলে যেতে নিবে, ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। ওর ভিডিও লিক করা এতটা সহজ হবে না মিস্টার তন্ময়। সবাই চমকে পিছনে তাকালো, দেখলো একটা সাদা রঙের প্রাডো গাড়ি থেকে একজন সুঠাম দেহের বয়স্ক ভদ্রলোক নামছেন, সাথে একজন রাশভারী মহিলা। এরা আর কেউ নয়, নয়নের হারিয়ে যাওয়া বড় চাচা কবির আহমেদ এবং তার স্ত্রী নাজমা। কবির আহমেদ এসে তন্ময়ের সামনে দাঁড়ালেন। তুমি যাকে রাস্তার ফকির ভেবে এত অপমান করছো, সে কার ভাতিজা জানো? সে কবির আহমেদের ভাতিজা, আমার ভাইয়ের একমাত্র ছেলে নয়ন। ভাইজান, ভাইজান আপনি? হ্যাঁ, আপনি এত বছর পর কোত্থেকে আসলেন? হ্যাঁ, কেন আমাকে দেখে খুব ভয় পাচ্ছিস রহমান? তুই ভেবেছিলি আমার ভাইকে মেরে ওর সব সম্পত্তি আত্মসাৎ করে তুই আর তোর বোন পার পেয়ে যাবি? আমি এতদিন দেশের বাইরে ছিলাম ঠিকই, কিন্তু সব খোঁজ আমি রেখেছি। আজ আমি আবার ভাইয়ের ছেলেকে দিতে এসেছি। কবির আহমেদের কথা শুনে রহমত আলী আর সালমা বেগম ভয়ে কাঁপতে শুরু করলো। হাবিব অবাক হয়ে সব দেখছে। আঙ্কেল, আপনি নয়নের চাচা। নয়ন তো এখন খুব বিপদে আছে। আমি সব জানি বাবা, আমি তোমাদের সব কথাই শুনেছি। তুমি এই তন্ময়কে নিয়ে চিন্তা করো না। ওর হাতে যে ফোনটা আছে সেটা আমি হ্যাক করিয়ে সব ভিডিও আগেই ডিলিট করে দিয়েছি। ও এখন একটা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই না। হোয়াট? আপনি আমার ফোন হ্যাক করেছেন? শুধু ফোন হ্যাক করিনি, তোর নামে আমি সাইবার ক্রাইমের কমপ্লেনও করে দিয়েছি। পুলিশ তাকে খুঁজতে এখনই বাড়িতে যাবে। তুই যদি বাঁচতে চাস তবে এখনই এখান থেকে পালা। তন্ময় নিজের ফোন চেক করে দেখলো সত্যিই সব ভিডিও গায়েব। ভয়ে ওর মুখ শুকিয়ে গেল। সে আর কোনো কথা না বলে নিজের গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কবির আহমেদ নীলার সামনে গিয়ে দাঁড়ালেন। মা নীলা, তুমি নিজের সম্মান বাঁচাতে একটা নিরীহ ছেলেকে সবার সামনে চোর বানালে। যে ছেলেটা তোমার সম্মান বাঁচাতে নিজের ভালোবাসা, নিজের সংসার সব ছেড়ে আস্থায় গিয়ে দাঁড়ালো, তার প্রতি তোমার একটুও মায়া হলো না? আমাকে মাফ করে দিন আঙ্কেল, আমি অনেক বড় পাপ করেছি। আমি অনেক স্বার্থপর। নয়ন ভাই আমার জন্য নিজের সব শেষ করে দিয়েছে। এখন কেঁদে কি হবে নীলা? তুই যদি তোর ভাইয়াকে সত্যি ভালোবাসিস তবে আমার সাথে ইয়ানা বাবির কাছে চল, কে সব সত্যি কথা বলবি। আমি যাব হাবিব ভাইয়া, আমি সব সত্যি বলবো ইয়ানা আপুকে। আমার জন্য নয়ন ভাইয়ের সংসার আমি ভাঙতে দেব না। হাবিব আর নীলা দ্রুত একটা সিএনজি নিয়ে ইয়ানাদের বাড়ির দিকে রওনা হলো। কবির আহমেদ আর নাজমা রহমত আলীর দিকে রাগী চোখে তাকিয়ে রইলেন। তোদের হিসাব আমি পরে নেব রহমত, আগে আমার ছেলেটার জীবন আমি গুছিয়ে নেই। এদিকে ইয়ানাদের বাড়িতে লাইয়ার এসে ডিভোর্স পেপার রেডি করে টেবিলে রেখেছেন। শরীফ মাহমুদ ইয়ানাকে ডাকলেন। সাইন করবেন না ইয়ানা বাবি, প্লিজ সাইন করবেন না। তুমি কে? আর এই মেয়ে তো কাল রাতে চুরি করতে এসেছিল। এরা আবার আমাদের বাড়িতে কি চায়? আমি নয়নের বন্ধু হাবিব। আর ও কেন চুরি করতে এসেছিল আজ ও নিজ মুখে সব সত্যি বলবে। বল নীলা, তুই সব সত্যি বল। আমাকে মাফ করে দিন আপনারা। কাল রাতে নয়ন ভাইয়া চুরি করতে আসেনি। নয়ন ভাইয়া আমাকে আটকাতে ওই ঘরে এসেছিল। কি বলছো তুমি এসব? তুমি তো কাল রাতে সবার সামনে স্বীকার করলে নয়ন তোমাকে টাকার লোভ দেখিয়ে ডেকেছিল। আমি মিথ্যা বলেছিলাম ইয়ানা আপু। আমাকে তন্ময় ভাইয়া ব্ল্যাকমেল করেছিল। আমার একটা ভিডিও তন্ময় ভাইয়ার কাছে ছিল। সে আমাকে বলেছিল আপনাদের কোম্পানির টেন্ডার ফাইলটা চুরি করে না দিলে সে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দেবে। আমি বাধ্য হয়ে চুরি করতে এসেছিলাম। আর নয়ন ভাইয়া বাধা দিতে গিয়ে আপনাদের হাতে ধরা পড়ে যাই।
হ্যাঁ আঙ্কেল, নয়ন ভাইয়া চাইলে কাল রাতেই সব সত্যি আপনাদের বলতে পারতো, কিন্তু ও জানতো সত্যিটা বললে আমার নোংরা ভিডিওর কথা আপনারা সবাই জেনে যেতেন, আমার জীবনটা শেষ হয়ে যেত। একটা মেয়ের সম্মান বাঁচাতে নয়ন ভাইয়া নিজে চোর সাজলো, আপনাদের সব অপমান সহ্য করে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার ভাইয়া কোনো টাকার লোভী নয়, ও একজন ফেরেশতা। পুরো ড্রয়িং রুমে যেন পিনপতন নীরবতা নেমে আসলো। ইয়ানার হাতের কলমটা ছিটকে ফ্লোরে পড়ে গেল। ইয়ানার মনে হতে লাগলো ওর পায়ের তলা থেকে কেউ যেন মাটি সরিয়ে নিচ্ছে। ও শ্বাস নিতে পারছে না। কি বললে তুমি? নয়ন নয়ন নির্দোষ ছিল। ও তোমার সম্মান বাঁচাতে নিচের সব দোষ ঘাড়ে নিয়েছিল, আর আমি ওকে বিশ্বাস করিনি। বিশ্বাস তো অনেক দূরের কথা ভাবি, আপনি ওকে একটা সুযোগও দেননি কথা বলার। ওকে আপনি চর মেরে অপমান করে কুকুরের মতো এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। আপনি জানেন ওই এতিম ছেলেটা কাল সারা রাত ওই বৃষ্টির মধ্যে কোথায় ছিল? কোথায় কোথায় ছিল আমার নয়ন? রাস্তার ধারে একটা শেডের নিচে। প্রচুর ঝড়, রাস্তার ধারে একটা শেডের নিচে প্রচন্ড ঝড়ে ও কাঁদছিল। আমি আজ সকালে ওকে কুড়িয়ে পেয়েছি। ও ঝড়ের ঘরে শুধু একটা কথাই বলছিল, তুমি আমাকে একটুও বুঝতে পারলে না ইয়ানা। হাবিবের কথাগুলো শোনার পর ইয়ানা আর নিজেকে ধরে রাখতে পারল না। ও দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আল্লাহ, আমি এ কি করলাম? আমি আমার এত ভালোবাসার মানুষটাকে এত বড় ভুল বুঝলাম। আমার তো মরে যাওয়া উচিত। নয়ন আমাকে কতবার বোঝানোর চেষ্টা করলো, আমি অন্ধের মতো ওকে তাড়িয়ে দিলাম। ইয়ানা মা, তুই কাঁদিস না। আমরা তো জানতাম না যে ছেলেটা এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। তোমরা জানবে কি করে আম্মু? তোমরা তো ওর গরিবের স্ট্যাটাসটাই শুধু দেখেছো, ওর বুক ভরা ভালোবাসাটা তো আমি দেখেছিলাম। তাহলে আমি কেন ওকে বুঝতে পারলাম না? আমি খুব অপরাধী আম্মু, আমি আমার নয়নের কাছে খুব বড় অপরাধী। আমাকে মাফ করিস ইয়ানা, আমি ছেলেটাকে অনেক বাজে কথা বলেছি। ও আসলে অনেক বড় মনের একটা ছেলে। হাবিব, কোথায় আমার নয়ন? আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। ও আমাকে যত শাস্তি দিতে চায় আমি মাথা পেতে নেব। ও আমার মেসে আছে ভাবি, ওর খুব জ্বর। ইয়ানা পাগলের মতো ফ্লোর থেকে উঠে দৌড়তে শুরু করলো। ওর পরনে তখন ঘরের সাধারণ জামা, চুল এলোমেলো, খালি পা। যে কোনো কিছুর পরোয়া না করে ডিভোর্স পেপারটাকে পা দিয়ে মারিয়ে ছুটে বের হয়ে গেল রাস্তার দিকে। ওর দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর ঠোঁট শুধু একটা নামে বিড়বিড় করছে, নয়ন, আমাকে ক্ষমা করে দিও নয়ন। দুপুরের কড়া রোদ উপেক্ষা করে শহরের এক ব্যস্ত রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়চ্ছে ইয়ানা। পায়ে জুতো নেই, এলোমেলো চুল বাতাসে উঠছে। পথচারীরা অবাক হয়ে এই নামি দামি স্যুট পরা প্রতিষ্ঠিত মেয়েটার এমন পাগল প্রায় দশা দেখছে, কিন্তু ইয়ানার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর কানে শুধু হাবিবের বলা কথাগুলো বাজছে। জ্বরের ঘোরে ও শুধু একটাই কথা বলছিল, তুমি আমাকে একটুও বুঝতে পারলে না ইয়ানা। দৌড়তে দৌড়তে ইয়ানার পা কেটে রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু বুকের ভেতরের ক্ষতের কাছে পায়ের এই রক্তক্ষরণ কিছুই না। হাবিবের দেওয়া ঠিকানা অনুযায়ী একটা পুরনো টিন শেড মেসের সামনে এসে থমকে দাঁড়ালো ইয়ানা। দরজা অর্ধেক খোলা। ইয়ানা কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকলো। নয়ন, আমার নয়ন কোথায়? ইয়ানার গলার আওয়াজ পেয়ে হাবিব দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো। ইয়ানার এই বিধ্বস্ত পাগল প্রায় অবস্থা দেখে হাবিব নিজেও চমকে গেল। ভাবি, আপনি এভাবে খালি পায়ে চলে এসেছেন? আপনার পা থেকে তো রক্ত পড়ছে। আমার পায়ের রক্ত নিয়ে তোকে ভাবতে হবে না হাবিব, আমার বুকটা যে ছিঁড়ে যাচ্ছে রে ভাই। কোথায় আমার নয়ন? ও কেমন আছে? হাবিব ইশারা করে ভেতরের ছোট রুমটা দেখালো। ইয়ানা ধীর পায়ে ওই অন্ধকার স্যাঁতসেঁতে রুমটার ভেতর ঢুকলো। একটা পুরনো ভাঙা তোষকের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে ওর ভালোবাসার মানুষটা। জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে, ঠোঁট দুটো শুকিয়ে ফেটে গেছে। কাল রাতে ওর দেওয়া চরের দাগটা এখনো নয়নের গালে স্পষ্ট হয়ে আছে। এই দৃশ্য দেখে ইয়ানা আর নিজেকে ধরে রাখতে পারল না। ফ্লোরে বসে নয়নের বুকের ওপর আছড়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। নয়ন, ও নয়ন, চোখ খোলো আমার জান, দেখো তোমার রিনায় এসেছে। তোমার নিষ্ঠুর পাষাণী বউটা তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছে। নয়ন, আমাকে একটাবার মাফ করে দাও। ইয়ানার কান্নার আওয়াজে আর বুকের ওপর ওর স্পর্শ পেয়ে নয়ন ধীরে ধীরে চোখ খুলল। জ্বরের ঘোরে ওর দৃষ্টি কিছুটা ঝাপসা, কিন্তু ইয়ানার মুখটা দেখেই ওর বুকের ভেতর জমে থাকা
কাল রাতের সেই তীব্র অপমান আর কষ্টের পাহাড় যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। নয়ন নিজের সর্বশক্তি দিয়ে ইয়ানাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। কে আপনি? কেন এসেছেন এখানে? যান এখান থেকে। আপনার ওই বিশাল বাড়ি, আপনার ওই স্ট্যাটাসের কাছে যান। আমার মতো ফকিরের কাছে কি চাই আপনার? নয়ন প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। আমি যে মরে যাব নয়ন। আমি সত্যি জেনে গেছি। নীলা নিজে এসে আমাকে সব বলেছে। আমি জানি তুমি কোনো চুরি করনি। তুমি শুধু নীলার সম্মান বাঁচাতে নিজের উপর অপবাদ নিয়েছিলে। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি নয়ন। আমাকে একটা সুযোগ দাও। সুযোগ? কিসের সুযোগ ইয়ানা? কাল রাতে যখন আমি আপনার পা ধরে বারবার বলছিলাম ইয়ানা আমাকে বিশ্বাস করো, আমি টাকার লোভী না, তখন আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? আপনি বলেছিলেন আমার ওই নোংরা মুখ যেন আর আপনার সামনে না আনি। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আর যখন নীলা সত্যি বলল তখন আপনার বিশ্বাস হলো। আর কাল যখন আপনার স্বামী চিৎকার করে সত্যি বলছিল তখন আপনার সেই বিশ্বাস কোথায় ছিল? নয়নের কথাগুলো তীরের মতো ইয়ানার বুকে বিদ্ধে লাগলো। ইয়ানা 2 হাত জোর করে নয়নের পায়ের কাছে বসে পড়ল। নয়নের পা দুটো নিজের বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল নয়ন। আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল নয়ন। আমি রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তুমি তো আমাকে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার ওই অপবাদ আমার সহ্য হয়নি। তুমি আমাকে মারো, কাটো, যত খুশি অপমান করো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচবো না নয়ন। আপনি আমাকে ভালোবাসেন না ইয়ানা, আপনি শুধু আমাকে মায়া করতেন। ভালোবাসা থাকলে কোনো প্রমাণ ছাড়াই আপনি আমার চোখের ভাষা বুঝতে পারতেন। আপনি তো আমাকে তন্ময়ের থেকেও বেশি নিচু মনের মানুষ বলেছিলেন। তন্ময় আপনাকে বিয়ের আসরে অপমান করেছিল, আর আপনি আমাকে সবার সামনে চোর সাজিয়ে চর মেরে রাস্তায় ফেলে দিয়েছেন। আপনার আর আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই ইয়ানা, আপনি চলে যান। নয়ন পাশ ফিরে শুয়ে চোখ শক্ত করে বন্ধ করে নিল, কিন্তু ওর নিজের চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। ইয়ানা বুক চাপড়ে কাঁদতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মেসের দরজায় এসে থামলো 3টে দামি গাড়ি। গাড়ি থেকে নামলেন নয়নের আপন বড় চাচা কবির আহমেদ, শরীফ মাহমুদ, ফাতেমা চৌধুরী, আরিফ আর নীলা। সবাই একসাথে মেসের ভেতর ঢুকলো। কবির আহমেদ ইয়ানাকে ফ্লোরে বসে কাঁদতে দেখে গম্ভীর গলায় বলে উঠলেন, চোখের পানি দিয়ে ভাঙ্গা বিশ্বাস জোড়া লাগানো যায় না মা। তুমি আমার ভাতিজাকে যে অপমান করেছো তার কোনো ক্ষমা নেই। আঙ্কেল, আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার স্বামীকে আমার থেকে আলাদা করবেন না। তোমার স্বামী? কাল রাতেই যখন তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে তখন কি সে তোমার স্বামী ছিল না? আমি এত বছর পর দেশে ফিরেছি শুধু আমার ভাইয়ের ছেলেকে নিতে। ওর ওই লোভী মামা রহমত আলীকে আমি আজ সকালেই পুলিশের হাতে তুলিয়ে দিয়েছি। আমার ভাতিজাকে আর কারো করুণায় বাঁচতে হবে না। আমি কালকেই নয়নকে নিয়ে লন্ডনে চলে যাচ্ছি। লন্ডনের কথা শুনে ইয়ানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দৌড়ে গিয়ে কবির আহমেদের পা জড়িয়ে ধরলো। আঙ্কেল, আল্লাহর দোহাই লাগে, ওকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ও চলে গেলে আমি সত্যিই সুইসাইড করব আঙ্কেল। আমি ওকে ছাড়া বাঁচবো না। ভাই সাহেব, আমার মেয়েটাকে আপনি ক্ষমা করে দিন। আমরা সবাই খুব বড় অন্যায় করেছি। নয়ন একটা দেবতার মতো ছেলে। আমরা ওর স্ট্যাটাস দেখতে গিয়ে ওর ভেতরের মানুষটাকে দেখতে পাইনি। আমাদের আপনি যা শাস্তি দেবেন আমরা তা মাথা পেতে নেব। নয়ন বাবা, আমাকে মাফ করে দে বাবা। আমি টাকার জন্য অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। তুই আমার মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে নিজের জীবন শেষ করতে বসেছিলি, আর আমি তোকে জেল খাটাইতে চেয়েছিলাম। আমাকে তুই মাফ না করলে আমি মরেও শান্তি পাবো না। সবার কান্নাকাটি আর ক্ষমা চাওয়ার দৃশ্য দেখে নয়নের বুকের ভেতরটা হু হু করে উঠল। ও কোনোদিনই কারো উপর রাগ করে থাকতে পারে না। বিশেষ করে ইয়ানার এই পাগলের মতো কান্না ওর সহ্য হচ্ছিল না। নয়ন অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ালো। টলটলে পায়ে শরীফ মাহমুদ আর ফাতেমার সামনে গিয়ে দাঁড়ালো। আঙ্কেল আন্টি, আপনারা আমার গুরুজন, প্লিজ আপনারা আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনাদের উপর কোনো রাগ করিনি।
আমি তো সত্যি এতিম ছিলাম, আপনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন, এটাই অনেক। তুই শুধু এতিম না রে ভাই, তুই আমাদের এই পরিবারের সবচেয়ে বড় অহংকার। তুই না থাকলে কাল রাতে আমাদের কোম্পানি সব শেষ হয়ে যেত। তুই আমাদের ক্ষমা করে দে ভাই। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি ভাইয়া, আমার কারোর উপর কোনো অভিযোগ নেই, কিন্তু আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। নয়নের কথা শুনে ইয়ানা চিৎকার করে কেঁদে উঠল। সে দৌড়ে এসে নয়নকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। কেন যাবে না? তোমাকে যেতেই হবে। তুমি ওই বাড়ির জামাই, তুমি ওই বাড়ির সব। তুমি না গেলে আমি এই মেসের ফ্লোরে মাথা ঠুকে নিজের জান দিয়ে দেব। ইয়ানা, প্লিজ আমাকে জোর করো না। তুমি বোঝো না কেন যে বিশ্বাসের উপর একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে, আমাদের সেই বিশ্বাসটাই কাল রাতে ভেঙে গেছে। আমি হয়তো তোমার যোগ্য না ইয়ানা, তুমি আমাকে ভুলে যাও। তুমি কি সত্যি আমাকে ভুলে যেতে পারবে নয়ন? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? ইয়ানা নয়নের দুই গালে হাত দিয়ে ওর চোখের দিকে তাকালো। নয়নের চোখ লাল হয়ে আছে, সারা শরীর কাঁপছে জ্বরে। নয়ন ইয়ানার চোখের দিকে তাকাতেই ওর ভেতরের সব অভিমান যেন গলে জল হয়ে গেল। ও আর নিজেকে সামলাতে পারলো না। ইয়ানার কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল। আমি পারবো না ইয়ানা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কাল সারা রাত বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আমি শুধু তোমার কথাই ভেবেছি। আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল ইয়ানা, তুমি কেন আমাকে তাড়িয়ে দিলে? আমাকে মাফ করে দাও আমার জান। আর কোনোদিন মরে গেলেও আমি তোমার হাত ছাড়বো না। এই পুরো পৃথিবী একদিকে চলে গেলেও আমি তোমার উপর আর বিশ্বাস হারাবো না। আই লাভ ইউ নয়ন, আই লাভ ইউ সো মাচ। কবির আহমেদ এতক্ষণ সব চুপচাপ দেখছিলেন। নয়ন আর ইয়ানার এই তীব্র ভালোবাসা দেখে ওনার চোখেও পানি চলে আসলো। উনি এগিয়ে এসে নয়নের মাথায় হাত রাখলেন। পাগলি মেয়ে একটা, তুই এত কাঁদছিস কেন মা? আমি তো তোদের পরীক্ষা নিচ্ছিলাম। যে মেয়ে আমার ছেলের জন্য খালি পায়ে রাস্তায় দৌড়ে আসতে পারে, তার থেকে বেশি আমার ছেলেকে আর কে ভালোবাসবে? তোমরা দুজনেই একসাথে থাকবি, তবে এই বাড়িতে নয়, আমার বাড়িতে। আমি আমার ছেলেকে আর কারো বাড়িতে ঘর জামাই করে রাখবো না। আপনি একদম ঠিক বলেছেন ভাই সাহেব। নয়ন ঘর জামাই থাকবে না। আমি আজই আমার কোম্পানির 50% শেয়ার নয়নের নামে লিখে দিচ্ছি। ও শুধু আমার জামাই নয়, ও আমার ছেলের মতো। এই কোম্পানির দায়িত্ব নেবে। এই কথা শুনে মেসের ভেতর এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হলো। হাবিবা আর নীলা খুশিতে কেঁদে ফেললো। ইয়ানা নয়নকে আর এক মুহূর্ত এই মেসে থাকতে দিল না। কবির আহমেদের গাড়িতে করে নয়নকে সোজা হাসপাতালে নেওয়া হলো। 3 দিন পর হাসপাতালের ভিআইপি কেবিন। নয়ন এখন পুরোপুরি সুস্থ। ইয়ানা এই 3 দিন চোখের পাতা এক করেনি। সে নিজের হাতে নয়নকে খাইয়ে দিয়েছে, ওষুধ খাইয়েছে। আজ নয়নের রিলিজ দেওয়ার দিন। কেবিনে কেউ নেই। ইয়ানা নয়নের পাশে বসে আপেল কাটছে। নয়ন এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো চোরের মতো? আমার সুন্দর বউটাকে দেখছি। তুমি এই 3 দিন আমার জন্য কত কষ্ট করেছো ইয়ানা, চোখের নিচে কালি পড়ে গেছে তোমার। তোমার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি নয়ন। তুমি ছাড়া আমার এই দুনিয়ায় আর কোনো সুখ নেই। আচ্ছা ইয়ানা, একটা কথা বলবো? বলো। তুমি যে আমাকে এত ভালোবাসো, কাল রাতে যখন আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছিলাম তখন তোমার রাগ লাগেনি? তুমি তো আমাকে একটা চড়ও মারতে পারতে। আমার কি আর তোমাকে চড় মারার অধিকার আছে? আমি যে পাপ করেছি তার জন্য তুমি আমাকে যতই শাস্তি দাও, আমার সব মাথা পেতে নেওয়া উচিত। আর শোনো, তুমি যদি আমাকে তাড়িয়েও দিতে, আমি তোমার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতাম। আমি ছাড়ার পাত্রী নাকি? ইয়ানার কথা শুনে নয়ন খিলখিল করে হেসে উঠল। ইয়ানা মুগ্ধ হয়ে নয়নের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইল। নয়ন আস্তে করে ইয়ানার হাতটা ধরে নিজের বুকের উপর রাখলো। ইয়ানা, আমি হয়তো তোমাকে তন্ময়ের মতো দামি গিফট দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমার এই অবহেলিত জীবনে তুমি প্রথম আর শেষ আলো। আমার কোনো গিফট চাই না, শুধু তুমি এইভাবে সারা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাবে, এটাই আমার সবচেয়ে বড় গিফট। ইয়ানা নয়নের কপালে একটা গভীর চুমু দিল। নয়ন ইয়ানার কোমর জড়িয়ে ধরে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অনেক মান, অভিমান, কষ্ট, চোখের পানি আর ষড়যন্ত্র পেরিয়ে অবশেষে দুটি পবিত্র মন এক হলো।
বয়সের বাধা, স্ট্যাটাসের অহংকার সবকিছু হেরে গেল ভালোবাসার কাছে। নয়ন আর ইয়ানার এই নতুন পথ চলা শুরু হলো এক বুক বিশ্বাস আর সীমাহীন ভালোবাসার হাত ধরে। বাইরে তখন মিষ্টি রোদ উঠেছে, জানালার কাঁচ ভেদ করে সেই রোদ এসে পড়ছে নয়ন আর ইয়ানার গায়ে। ওদের এই সুখের হাসিতে যেন পুরো পৃথিবীটা আলোকিত হয়ে উঠেছে। আর এভাবেই প্রমাণ হলো ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো ষড়যন্ত্রই দুটো মানুষকে আলাদা করতে পারে না।